প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন চীনা পণ্যের ওপর শুল্ক বসিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে চীনের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম সেই সুযোগটা নিয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়, এবার যখন পশ্চিমা দেশগুলো ক্রমেই চীনা রপ্তানিতে বাধা দিচ্ছে, তখন ভিয়েতনামের শত শত কোম্পানি সেই সুযোগ কাজে লাগাচ্ছে। কিন্তু ট্রাম্প ভিয়েতনামের পণ্যে 46% শুল্ক বসালে সেই সুযোগটা বন্ধ হতে পারে। যদিও ট্রাম্পের এই পরিকল্পনা আগামী জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে সমস্যাটা অন্য জায়গায়। সেটা হলো, ট্রাম্প যদি চীনের সঙ্গে চীনের প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশের উপরও শুল্ক আরোপ করেন, তাহলে মহা বিপর্যয় নেমে আসবে। এমন পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে যারা আমেরিকায় ব্যাপক হারে পণ্য রপ্তানি করে, তারা উভয় সংকটে পড়েছে। এই অঞ্চলের দেশগুলো এখন আবার চীনের উপর নির্ভরশীলতা বাড়াবে নাকি ট্রাম্পের আমেরিকার উপরেই ভরসা রাখবে, তা বুঝতে পারছে না। বিষয়টা খানিকটা খোলাসা করতেই আমাদের আজকের এই প্রতিবেদন, যা সাজানো হয়েছে বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে দেওয়া তথ্যের ভিত্তিতে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2016 সালের ঘটনা। তখন ট্রাম্প শুল্ক বসানোর পর সস্তা চীনা পণ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার একেবারে ছেয়ে যায়। এই পণ্যগুলো আসলে আমেরিকার জন্যই তৈরি করা হয়েছিল। সেই সময় অনেক চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকগুলো দেশের স্থানীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি অন্য ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করে। অনেক কোম্পানি বিশ্বজুড়ে সরবরাহ চেইনে যুক্ত হওয়ার সুযোগ পায়। কিন্তু সমস্যা হলো, ওই সময় বহু কোম্পানি চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে চাইছিল। এখন আবার ট্রাম্প নিজেই যুক্তরাষ্ট্রের সেই দরজাগুলো বন্ধ করার হুমকি দিচ্ছেন। তিনি মার্কিন বাজারের এই সুযোগগুলোকে একটি অগ্রহণযোগ্য ফাঁক হিসেবে দেখছেন, যা ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য বিশাল একটা ধাক্কা। এই দেশগুলো চিপস থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্পে হিস্সা দাবি করছে। কিন্তু তারা এখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দ্বন্দ্বের মধ্যে আটকে পড়েছে। চীন তাদের শক্তিশালী প্রতিবেশী এবং সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, আর আমেরিকা তাদের প্রধান রপ্তানি বাজার। দেশগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্র হয়তো এমন চুক্তি করতে চাইতে পারে তাদের সঙ্গে, যার ফলে চীন ক্ষতিগ্রস্ত হবে। গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করেন। এই সফর আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু সাম্প্রতিক এই পরিস্থিতিতে এর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। 3 দেশই শিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তবে ট্রাম্প এটিকে দেখছেন আমেরিকাকে বিপদে ফেলার ষড়যন্ত্র হিসেবে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে এসেছে যে হোয়াইট হাউস ছোট দেশগুলোর সঙ্গে আলোচনায় বসবে। ওয়াশিংটন এই দেশগুলোকে বেইজিংয়ের সঙ্গে লেনদেন সীমিত করতে চাপ দেবে বলে জানা গেছে। কিন্তু চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বাণিজ্যের পরিমাণ এতই বেশি যে যুক্তরাষ্ট্রের জন্য এই লক্ষ্য অর্জন করা কঠিন হতে পারে বলেই মনে করা হচ্ছে। চীনের সরকারি তথ্য বলছে, 2024 সালে দেশটি রপ্তানি থেকে রেকর্ড $3.5 ট্রিলিয়ন আয় করেছে। এর 16%ই এসেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে, এবং এই অঞ্চলেই চীনের সবচেয়ে বড় রপ্তানি বাজার। বেইজিং এই অঞ্চলে অনেক প্রকল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে। ভিয়েতনামের রেল লাইন, কম্বোডিয়ায় বাঁধ এবং মালয়েশিয়ার সমুদ্র বন্দর নির্মাণ করেছে চীন। এগুলো দেশটির বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ। এর উদ্দেশ্য বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করা। মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রী টেংকু জাফরুল আজিজ বিবিসিকে বলেছেন, আমরা চীন ও আমেরিকার মধ্যে কাউকে বেছে নিতে পারি না। যদি কোনো বিষয় আমাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে আমরা নিজেদেরই রক্ষা করব। ট্রাম্প নতুন করে বিশাল শুল্কের ঘোষণা দেওয়ার পর দক্ষিণ পূর্ব এশিয়ার সরকারগুলো নড়ে চড়ে বসেছে। তারা দ্রুত পরিস্থিতি সামাল দিতে আলোচনা শুরু করেছে। ভিয়েতনামের নেতা তো লামের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প। তিনি এটিকে খুবই ফলপ্রসূ আলাপ বলেছেন। তো লাম মার্কিন পণ্যের ওপর থেকে সব শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। আমেরিকার বাজার ভিয়েতনামের জন্য জরুরি। ভিয়েতনাম ইলেকট্রনিক্স শিল্পে ক্রমেই শক্তিশালী হচ্ছে। স্যামসাং, ইন্টেল, ফক্সকনের মতো কোম্পানি দেশটিতে কারখানা স্থাপন করেছে। তাইওয়ান ভিত্তিক কোম্পানি ফক্সকন টেক জায়ান্ট অ্যাপলের হয়ে আইফোনও তৈরি করে। এদিকে থাই কর্মকর্তারা ওয়াশিংটনে ছুটে গেছেন। তাদের পরিকল্পনা হলো আমেরিকা থেকে আমদানি ও বিনিয়োগ বাড়ানো।
আমেরিকা তাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তাই তারা 36% শুল্কটা এড়াতে চাইছে। ট্রাম্প যে কোনো সময় এই শুল্ক আবারও চালু করতে পারেন বলে ভয় তাদের। থাই প্রধানমন্ত্রী পায়েংটং সিনাওয়াত্রা বলেছেন, আমরা আমেরিকাকে বলবো থাইল্যান্ড শুধু রপ্তানি করে না, আমরা তাদের বিশ্বস্ত মিত্র ও অর্থনৈতিক অংশীদার। আমেরিকা আমাদের ওপর দীর্ঘমেয়াদে ভরসা রাখতে পারে। ট্রাম্প শুল্ক আরোপ করলেও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান পাল্টা ব্যবস্থা নেবে না। তারা ট্রাম্পের শুল্কর বিরুদ্ধে পাল্টা কিছু না করার সিদ্ধান্ত নিয়েছে, বরং তারা আমেরিকার কাছে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব তুলে ধরবে। টেঙ্কু জাফরুল আজিজ বিবিসিকে আরও বলেন, আমরা আমেরিকার উদ্বেগ বুঝতে পারছি। আমাদের দেখাতে হবে আসিয়ান এবং বিশেষ করে মালয়েশিয়া আমেরিকার জন্য একটি সংযোগ সেতু বা মধ্যস্থতাকারী হতে পারে। দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি রপ্তানির উপর নির্ভরশীল। তারা এই ভূমিকা ভালোভাবেই পালন করেছে। চীন ও আমেরিকা দুই পক্ষের বাণিজ্য বিনিয়োগ থেকে তারা লাভবান হয়েছে, কিন্তু ট্রাম্পের শুল্ক সেই ধারা ব্যাহত করতে পারে। মালয়েশিয়ার কথাই ভাবা যাক না, গত কয়েক বছরে আমেরিকা ও অন্য দেশ থেকে চিপ প্রস্তুতকারকরা সেখানে বিনিয়োগ করেছে। ওয়াশিংটন চীনের কাছে উন্নত প্রযুক্তি বিক্রি বন্ধ করেছে বলেই মালয়েশিয়ায় এই বিনিয়োগের এত বাড়বাড়ন্ত। গত বছর চীন মালয়েশিয়া থেকে $1,800 কোটি চিপ আমদানি করেছে। এই চিপগুলো চীনে আইফোনের মতো ইলেকট্রনিক্স পণ্য তৈরিতে কাজে লাগে। এই সব পণ্য সাধারণত আমেরিকায় রপ্তানি হয়। মালয়েশিয়ার ওপর ট্রাম্প 24% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এর ফলে মার্কিন বাজারে কয়েকশো কোটি ডলারের রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে। তবে এখানেই শেষ নয়। জাফরুল আজিজ বলেন, যদি এমন পরিস্থিতি থেকেই যায় তাহলে কোম্পানিগুলো বিনিয়োগ নিয়ে নতুন করে ভাববে। এর প্রভাব কেবল মালয়েশিয়ার অর্থনীতিতে নয়, পুরো বিশ্ব অর্থনীতিতেই পড়বে। ইন্দোনেশিয়ার ওপরও 32% শুল্ক ধার্য করতে পারেন ট্রাম্প। ইন্দোনেশিয়ায় প্রচুর নিকেল আছে। এই কারণে দেশটি বৈদ্যুতিক গাড়ির সরবরাহ চেইনে একটা বড় ভূমিকা নিতে চায়। কম্বোডিয়াকে সবচেয়ে বেশি শুল্কের মুখে পড়তে হচ্ছে। তাদের ওপর 49% শুল্ক বসতে পারে। কম্বোডিয়াকে চীনের মিত্র ভাবা হয়। কম্বোডিয়া এই অঞ্চলের অন্যতম দরিদ্র একটা দেশ, তবে দেশটি ট্রানজিট হাব হিসেবে বেশ উন্নতি করেছে। যেসব চীনা কোম্পানি আমেরিকার শুল্ক এড়াতে চায় তারা ফ্রেন্ড শোরিং এর অংশ হিসেবে কম্বোডিয়াকে ব্যবহার করছে। কম্বোডিয়ায় পোশাক কারখানায় 90%ই চীনা মালিকানাধীন বা তারাই চালায়। এই কারখানাগুলো মূলত আমেরিকায় পোশাক রপ্তানি করে। মালয়েশিয়ার ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্সের অর্থনীতিবিদ ডরিস লিউ বলেছেন, ট্রাম্প শুল্কগুলো স্থগিত রেখেছেন, কিন্তু যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। তিনি বলেন, এটি এই অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা। শুধু আমেরিকার ওপর নির্ভরতা কমালেই হবে না, কোনো একক বাণিজ্য অংশীদারের ওপর অতিরিক্ত নির্ভরতাও কমাতে হবে। এর জন্য ভারসাম্য আনা দরকার। এই অনিশ্চিত সময়ে শি জিনপিং একটা দৃঢ় বার্তা দিয়ে বলেছেন, আসুন আমরা হাতে হাত মেলাই, আমেরিকার ধমক প্রতিরোধ করি। তবে এটা সহজ হবে না, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বেইজিংয়েরও বাণিজ্য বিরোধ আছে। চীনের ওপর ট্রাম্প 145% শুল্ক বসানোয় ইন্দোনেশিয়ার ব্যবসায়ী ইসমা সাবিত্রী বেশ চিন্তিত। তিনি বলেন, এর মানে হলো চীনা পণ্য এখন অন্য বাজারে যাবে। ইসমা মনে করেন, এতে চীনা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের একটা প্রতিযোগিতা বাড়বে, কারণ তারাও আর পণ্য আমেরিকায় পাঠাতে পারছে না। হ্যালো পপি নামের একটি পোশাক ব্র্যান্ডের মালিক হলেন ইসমা। তিনি বলেন, আমাদের মতো ছোট ব্যবসাগুলো খুব চাপে পড়েছে। অত্যন্ত সস্তা চীনা পণ্যের কারণে আমরা টিকে থাকতে লড়াই করছি। হ্যালো পপির একটি জনপ্রিয় পায়জামার দাম $7.10। ইন্দোনেশীয় রুপিতে এটা 1,19,000। ইসমা জানান, তিনি চীন থেকে আসা একই ডিজাইনের পায়জামা প্রায় অর্ধেক দামে বিক্রি হতে দেখেছেন। সিঙ্গাপুরের ISEAS ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের গবেষক নগুয়েন খ্যাক জিয়াং বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া চীনের খুব কাছে। এখানকার বাণিজ্য ব্যবস্থা উন্মুক্ত, বাজারও দ্রুতই বাড়ছে। তাই এটি চীনা পণ্যের একটা ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে অনেক দেশ চীনের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, এতে তাদের দুর্বলতা আরও বাড়ে। চীনা পণ্যের দাম কম, তাই ক্রেতারাও খুশি। পোশাক, জুতা, ফোন সবকিছুর দাম কম, কিন্তু হাজার হাজার স্থানীয় ব্যবসা এই কম দামের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। থাইল্যান্ডের একটি গবেষণা সংস্থা বলছে, গত 2 বছরে প্রতি মাসে দেশটিতে শতাধিক কারখানা বন্ধ হয়েছে।
একই সময়ে ইন্দোনেশিয়ায় প্রায় 2.5 লাখ টেক্সটাইল শ্রমিক কাজ হারিয়েছেন। সেখানকার বাণিজ্য সংস্থাগুলো জানিয়েছে প্রায় 60টি পোশাক কারখানা বন্ধই হয়ে গেছে। শ্রীটেক্সট ছিল এই অঞ্চলের সবচেয়ে বড় টেক্সটাইল কারখানা, সেটিও বন্ধ হয়ে গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সরকারগুলো সুরক্ষা নিতে নিয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা চীনা পণ্যের প্রভাব থেকে বাঁচতে সাহায্য চাওয়ায় সরকারগুলো পদক্ষেপ নিচ্ছে। গত বছর ইন্দোনেশিয়া কিছু চীনা পণ্যে 200% শুল্ক বসানোর কথা ভেবেছিল। তারা একটি জনপ্রিয় ই-কমার্স সাইট তেমু বন্ধ করে দেয়। এটি চীনা ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয় ছিল। থাইল্যান্ড আমদানি পণ্যে নজরদারি বাড়িয়েছে। 1,500 থাই বাথের কম দামের পণ্যে তারা অতিরিক্ত কর বসিয়েছে। এই বছর ভিয়েতনাম চীনা ইস্পাত পণ্যের ওপর 2 বার শুল্ক বসিয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর খবর এসেছে যে ভিয়েতনাম কড়াকড়ি করতে চলেছে। তাদের দেশ হয়ে আমেরিকায় পাঠানো চীনা পণ্যের ওপর এই কড়াকড়ি হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যে ভয় পাচ্ছে তা প্রশমিত করা শির সফরের অন্যতম উদ্দেশ্য ছিল। দ্য ইকোনমিস্টের সাবেক বেইজিং ব্যুরো চিফ ডেভিড রেনি বিবিসিকে বলেন, চীনের একটা চিন্তা আছে, আমেরিকার জন্য তৈরি পণ্য অন্য দেশে পাঠালে সেই বাণিজ্য অংশীদাররা বিরক্ত হবে। তারা হয়তো চীন থেকে মুখও ফিরিয়ে নেবে। তিনি আরও বলেন, চীনা পণ্যের ঢল যদি এই বাজারগুলোকে ভাসিয়ে দেয়, চাকরির ক্ষতি হবে। তবে তা চীনের জন্য বড় সমস্যা হবে। এটা তাদের কূটনৈতিক ও ভূ রাজনৈতিক মাথা ব্যথার কারণও হবে। চীনের সঙ্গে এই অঞ্চলের সম্পর্ক সবসময় সহজ ছিল না। লাওস, কম্বোডিয়া ও যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার ছাড়া অন্য দেশগুলো চীনের আকাঙ্ক্ষা নিয়ে অনেক সতর্ক। দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ ফিলিপাইনের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে। ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো দেশেরও একই সমস্যা আছে। তবে এতদিন আন্তর্জাতিক বাণিজ্য এই ক্ষেত্রে একটা ভারসাম্য রেখেছিল। বিশেষজ্ঞরা বলছেন এখন সেই অবস্থা বদলে যেতে পারে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক চং জাই ইয়ান বলেন, আগে দক্ষিণ পূর্ব এশিয়াকে ভাবতে হতো চীনকে অসন্তুষ্ট করবে কিনা। এখন পরিস্থিতি আরও জটিল হয়েছে। অনেকে আবার ভাবছেন যে চীনের ক্ষতি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য লাভও বয়ে আনতে পারে। আমেরিকান ক্রেতারা এখন চীনের বাইরে নতুন সরবরাহকারী খুঁজছে। খোঁজ খবর অনেক বেড়েছে। আগে সরবরাহকারী বদলাতে মাস লাগতো, এখন কয়েকদিনেই সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ার বিশাল রাবার বাগান আছে। তারা বিশ্বের সবচেয়ে বড় মেডিকেল রাবার গ্লাভস উৎপাদনকারী। রাবার গ্লাভসের প্রায় অর্ধেক বাজার তাদেরই দখলে। তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের কাছ থেকে আরও বড় বাজার দখল করতে প্রস্তুত। মালয়েশিয়ান রাবার গ্লাভস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উন কিম হং বলেন, এই অঞ্চলের পণ্যে 10% বেসলাইন শুল্ক বসেছে। এটা বিশ্বের বেশিরভাগ দেশের মতোই। এটা অবশ্যই খারাপ খবর। তবে উন কিম হং বলেন, ট্রাম্পের স্থগিত শুল্ক ফের চালু হলেও মালয়েশিয়ার লাভ হবে। গ্রাহকেরা মালয়েশিয়ার গ্লাভসের জন্য অতিরিক্ত 24% শুল্ক দিতে রাজি হবে, কারণ চীনা গ্লাভসের জন্য 145% শুল্ক দিতে হবে। তিনি আরও বলেন, আমরা ঠিক আনন্দে নাচছি না, কিন্তু এটি আমাদের উৎপাদকের জন্য ভালো খবর হতে পারে। থাইল্যান্ড, ভিয়েতনাম এবং কম্বোডিয়ার উৎপাদকরাও এতে লাভবান হতে পারে।